আমি এই বাসা সম্পর্কে যেটা বলতে চাই, আমি ফার্স্ট নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে এইরকম সুন্দর বাসায়, এরকম সুন্দর পরিবেশে আমি থাকতে পারছি। ঢাকা শহরে। আর এই বাসাটার যেখানে একদম ফার্ম গেটে সবচেয়ে মনে হয় জনবহুল এলাকা ঢাকা শহরে, সেটার মধ্যে যে একটা শান্তির নীড় তৈরি হয়ে আছে, এই সবুজের আবহর মধ্যে আমি বাস করছি। এজন্য আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি। তারপরে আমি যেটা বলবো, আমাদের এই বাসায় থাকা ১৯৮৩ সন থেকে। আর আমরা এইখানে আমাদের বাচ্চারা ছোট থেকে বড় হয়েছে। এখন তাদের বাচ্চারা আসে, ঘুরে বেড়ায়। আম তারা বড় হয়ে এই বাসাতে আসে, থাকে নিজেদের মতো করে বন্ধু-বান্ধব নিয়ে অনেক আড্ডা জমায়, অনেক মজা করে। আমরাও এককালে একই করতাম। আমাদের বাচ্চারা ছোট ছিল এবং আমাদেরও বন্ধু-বান্ধব নিয়ে অনেক আড্ডা বসতো। আমি যে এই বাসার একটি বৈশিষ্ট্য বলতে চাই যে এটা খুব আম আ চেঞ্জ করে। আমাদের চাহিদা অনুযায়ী অন্য রকমের হয়ে যায়। যখন নিরিবিলি থাকতে চাই নিরিবিলি, যখন অনেক হই হুল্লোড় আমোদ করতে চাই তখন সেটাও করা যায়। যেমন এই বাগানটি যেখানে আমি বসে আছি, এখানে অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক হইচই, এবং রোজকার দিনে একদম চুপচাপ নিরিবিলি আমরা ভালোভাবে এখানে থেকেছি। এই আর সবচেয়ে আরেকটি উল্লেখযোগ্য দিক হলো যে বাসা আর বশিরের অফিস স্টুডিও পাশাপাশি ছিল। ওর ছাত্রদেরকে নিয়ে তার মানে কাজের যে একটা, শুধু ওর অ্যাওয়ার্ড পাওয়া না, বাংলাদেশের স্থাপত্যতে যে একটা ওর ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছিল। অনেকেই ডিজাইনের ক্ষেত্রে ওর ফিলসফি যে একদম চকমকা বিল্ডিং করতে হবে না, সাধারণ সিম্পল, এসবের দিকে যে বাংলাদেশ আর্কিটেকচার ঘুরছে, ওকে খুব কিন্তু তৃপ্তি দিত এই কাজে, এই কথাগুলো। অ্যান্ড অনেকেই আসতো তার সাথে কথা বলতে, ব্রিক কীভাবে ইউজ করা যায়। সো হি ফেল্ট দ্যাট তার তার যে শৈলী, তার একটা প্রভাব পড়ছে, তার একটা অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। আমি তো উঠে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, পরে ব্র্যাক ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হতো, আবার ফেরত আসতে হতো। তো বসির মনে হয় বেডরুম থেকে কাজের জায়গায় চলে যেত। এটা আমার একটা হিংসার বিষয় ছিল যে এত আরামে ঢাকা শহরে থাকা, কিন্তু এই আর্কিটেক্টের স্টুডিও হিসেবে এটা একটা আদর্শ জায়গাও ছিল। অনেক লাইট আসে, প্রাকৃতিক আলো বাতাস সবই বয়। আজকাল এই বাতাস নিয়ে একটু সমস্যা, কারণ ঢাকা শহরে তো চারিদিকে কনস্ট্রাকশন হয়ে গেছে। যেই চিন্তা নিয়ে ডিজাইন করা হয়েছিল সেটা ঠিক হয়তো আর আর প্রযোজ্য না। কিন্তু তারপরেও আমি বলবো এই জায়গাটি কুল, অনেক ঠান্ডা অন্য জায়গায়, অন্য স্থানগুলোর তুলনায়। আমার মনে হয় এই প্রকৃতি, ন্যাচারাল মেটেরিয়ালস ব্যবহার সবকিছু মিলে আমাদের বাসাটা অনেক বেশি ঠান্ডা থাকে অন্য জায়গার তুলনায়।
এই বাড়িটা বশিরের পৈতৃক বাড়ি। এখানে দুটো ঘর ছিল, এটাকে বলা হতো উত্তর ঘর আর ওটা মেইন ঘরটা। দুটোকে মিলিয়ে সে 94 সনে এই বাসাটা বানিয়েছিল, আর ওর খুব প্রিয় জায়গা ছিল এটা। আর আমি যেখানে বসে আছি, আমরা যখন আসতাম আমাদের গ্রামের বাড়িতে, সে এই জায়গাটাতেই বসতে বেশি ভালোবাসতো। এই যে একটা খোলা ছাদ রয়েছে, আর তখনকার দিনে একদম মানে প্রান্তর দেখা যেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখন তো বাড়ি ঘর হয়ে গেছে, কিন্তু এই টিনের চালও ছিল না, কিছুই ছিল না, শুধু ধান ক্ষেতের একটা ভিস্টা, মনে হতো সমুদ্র চলে যাচ্ছে একটা। আর এইদিকে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসা, যেমন গ্রামের বাড়ি থাকে। সো সেই আদলটা রেখেই চেষ্টা করেছিল, নতুন নতুন আদলে না করে সেটাকেই রেখে একটা তার স্থাপত্যের যে বৈশিষ্ট্যগুলো, ওগুলোকে আনা। মজার ব্যাপার হলো যে অনেক কিছু আগের বাড়ি থেকে নেয়া, যেমন এই পিলারগুলো আপনারা দেখছেন কাঠের, এগুলো পুরানা বাসারই পিলার। বেঞ্চে বসে আছি, সেগুলোও কিন্তু সে অনেক কিছু পুরানা বাসা থেকে নিয়েছিল। আর আপনি যদি ডিটেলগুলো দেখেন, এই পুরানা আর নতুন মিলে সে একটা নতুন স্থাপত্য শৈলী করার চেষ্টা করেছিল এখানে। আমার যেটা ভালো লাগে যে অনেকেই এই বাসা দেখতে এসেছেন ঢাকা থেকে, দল বল করে, স্থপতিরা, ছাত্ররা এবং আজকাল ফটোগ্রাফাররা। কিন্তু দুঃখের বিষয় হলো যে এটাকে মেনটেন করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আসা যাওয়ার কমিউনিকেশন যে কি জঘন্য খারাপ হয়েছে আপনারা তো উপলব্ধি করতেই পেরেছেন। আর এখানে আমরা যদি আরও ঘন ঘন আসতে পারতাম, আরও এটাকে বাড়ি হিসেবে ব্যবহার করতাম, তাহলে অনেক ভালো হতো। আর আরেকটি ব্যাপার হলো, বশিরের কবরও ঠিক এই পাশেই, এটার পাশেই রয়েছে। সো এই বাসার সাথে, এই মাটির সাথে, এই জায়গার সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।